হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ভেক্টর। এই বিষয়টা নিয়ে সবারই মনে একটা বড় প্রশ্ন বা বিস্ময় থেকে থাকে। তো সেটাকে কত সহজে সলভ করে যায় আজকে আমরা সেটা শিখব। প্রথমে আমাদেরকে জানতে হবে যে ভেক্টর কাকে বলে। তো এই ভেক্টর কাকে বলে দেখো, ভেক্টর এক রকমের ভৌত রাশিকে বলা হয় যে সমস্ত ভৌত রাশি তিনটে শর্ত পালন করে। সেই তিনটে শর্ত কি কি না, এক হচ্ছে এদের প্রকাশ করার জন্য মান ও অভিমুখ, এই দুটোরই প্রয়োজন হবে। দুই, এদের যোগের জন্য একটা বিশেষ অ্যালজেব্রা এরা ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা। তাহলে দেখো এখানে কি হচ্ছে না, তিনটে শর্ত পালন হচ্ছে। একটা হচ্ছে একে প্রকাশ করার জন্য এর মান অবশ্যই লাগবে। যে কোনো রাশিকে প্রকাশ করতে গেলে আমাদের মানের প্রয়োজন হয় ভৌত রাশিগুলোর ক্ষেত্রে। দুই হচ্ছে এর অভিমুখ প্রয়োজন। আর তিন হচ্ছে এরা ভেক্টর বীজগণিত মেনে চলে। বিষয়টা কীরকম, ধরো কেউ বলল যে এ থেকে পূর্ব দিকে বি বিন্দু পর্যন্ত 5 মিটার দূরে বি বিন্দুতে অবস্থান করছে। অর্থাৎ কি বোঝাচ্ছে না, এ থেকে বি এর দূরত্ব 5 এবং এ থেকে বি কোন দিকে রয়েছে সেটা আমরা বলে দিচ্ছি যে পূর্ব দিকে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সরণ এটা একটা ভেক্টর রাশি, আর এই ভেক্টর রাশিকে প্রকাশ করতে গেলে মান এবং অভিমুখ উভয়ের প্রয়োজন একান্ত। এখন 3 নম্বর কোশ্চেন বলছে যে ভেক্টর বীজগণিত মেনে চলে। ভেক্টর বীজগণিত কি, দেখো এখানে আমরা যদি তড়িৎ প্রবাহের কথা আলোচনা করি, এই কিন্তু উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে অগ্রসর হয়। তো এক্ষেত্রে আমরা উচ্চ বিভব থেকে যে নিম্ন বিভবের দিকে অগ্রসর হচ্ছে, তাও এর মান এবং অভিমুখ উভয় থাকা সত্ত্বেও একে আমরা ভেক্টর রাশি বলি না। তার কারণ হচ্ছে ভেক্টর রাশির সবথেকে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে স্কেলার 3 যুক্ত 4 করলে আমরা 7 পাবো, কিন্তু ভেক্টরের ক্ষেত্রে যদি আমরা এটা যোগ করি তাহলে এর মান -1 থেকে 7 পর্যন্ত হবে। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখতে পেলাম যে 3 এবং 4 যদি আমরা ভেক্টর রাশি হয় তাহলে সেগুলোকে যোগ করলে তাদের মান 1 এবং -1 এবং 7 এর মধ্যে যে কোনো মানের হতে পারে। সেই জন্য এই ধরনের যে সমস্ত রাশিগুলো এই অ্যালজেব্রা বা বীজগণিত মেনে চলে তাদেরকে আমরা বলবো ভেক্টর রাশি। কোন ক্ষেত্রে -1 হবে, কোন ক্ষেত্রে -1 থেকে 7 এর মধ্যে হবে, সেগুলো আমরা পরবর্তীকালে শিখব। আপাতত আমরা ভেক্টর সম্পর্কে ক্ল্যারিটি পেলাম যে ভেক্টর রাশি তাকেই বলবো যার ক্ষেত্রে তিনটে শর্ত পালন হবে, মান থাকবে, অভিমুখ থাকবে এবং ভেক্টর বীজগণিত মেনে চলবে। এরপরে আমরা শিখব ভেক্টর কিরকম প্রকাশ করা হয়। একটা ভেক্টরকে লিখে তার মাথায় তীর চিহ্ন বা অ্যারো সাইন দিতে হয়, এটাকে বলা হয় ভেক্টর। যখন এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছাচ্ছে তখন এই ভেক্টরটাকে লেখা হয় এবি ভেক্টর বলে। আর যখন বি বিন্দু থেকে এ বিন্দুর দিকে যাচ্ছে তখন এটাকে লেখা হয় -ab ভেক্টর। তাহলে কোনো ভেক্টরের সামনে মাইনাস চিহ্ন বসে যাওয়ার অর্থ তার দিক উল্টে যাওয়া। এবার এই যে ভেক্টর রয়েছে, এই ভেক্টরের উপাংশ রয়েছে। এই উপাংশ বলতে কি বোঝাচ্ছে না, একটা ভেক্টর যদি এই দিক বরাবর হয়ে থাকে
তাহলে আমরা এ ভেক্টর আমরা এখানে উপাংশ নিয়ে আলোচনা করছিলাম। তো এইরকম যদি একটা ভেক্টর হয়ে থাকে, এই ভেক্টরের এই দিক বরাবর একটি উপাংশ কাজ করে। এটা যদি থিটা হয় তাহলে এই ভেক্টরের মান হবে a cos থিটা। আবার যদি আমরা এই দিক বরাবর এই ভেক্টরের উপাংশ বের করতে যাই এবং এটার কোণ যদি আলফা হয় তখন এটা হবে a cos আলফা। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো ভেক্টরের থেকে থিটা কোণে বা আলফা কোণে কোনো একটা কোণের দিকে যখন আমরা সরে যাব, সেই দিকে ওই ভেক্টরের একটা উপাংশ কাজ করছে যাকে বলা হচ্ছে a cos থিটা বা a cos আলফা। একই রকমভাবে একটি ভেক্টরকে অনেকগুলো উপাংশে আমরা ভাঙতে পারি। যেমন এইরকম যদি একটা আমার ভেক্টর হয়, এটা যদি আমার p হয়ে থাকে, এইখানে এই বরাবর ভেক্টরের মান হবে p cos থিটা 1 যদি এইটার মান থিটা 1 হয়। আবার এই দিক বরাবর এর মান হবে p cos থিটা 2, এইটার মান থিটা 2 হলে। এই দিক বরাবর হবে p cos থিটা 3, এই পুরো কোণটার মান থিটা 3 হলে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে কোনো একটা ভেক্টরের দিক থেকে থিটা কোণে সরে গেলে সেই দিক বরাবর তার মান হচ্ছে cos থিটা এবং সেই ভেক্টরের গুণফল। এটাকে বলা হচ্ছে আমাদের উপাংশ। এই উপাংশের ক্ষেত্রে আমরা এবারে জানবো লম্ব উপাংশ কাকে বলবো। অর্থাৎ এখানে কি বোঝাচ্ছে, কোনো একটা ভেক্টরের ক্ষেত্রে লম্ব উপাংশ বলতে কি বোঝাবে না, দেখো এই দিক বরাবর কোনো একটা ভেক্টরকে দুটো উপাংশে ভাগ করা হবে। একটা এই বরাবর যে উপাংশটা আমরা ভাগ করছি এই দিক বরাবর, তাহলে এটি যদি p ভেক্টর হয় এই দিক বরাবর হবে আমার p cos থিটা। এবার ভালো করে খেয়াল করে দেখো, যে দিক বরাবর p cos থিটা ভাগ করেছে ঠিক তার 90 ডিগ্রি বা সমকোণে যদি আমরা ওই ভেক্টরকে ভাগ করতে যাই তাহলে সেটার মান হবে p sin থিটা। তাহলে একেবারে সহজ করে বলতে গেলে এমন দুখানা অক্ষ নেব যাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। সেই দুখানা অক্ষের মধ্যে কোনো একটা ভেক্টরকে যদি আমাদেরকে ভাগ করতে হয় তাহলে একদিক বরাবর আমরা পাবো p cos থিটা, ঠিক তার লম্ব বরাবর পাবো p sin থিটা। এমনটা কেন হচ্ছে যদি প্রমাণ করতে চাই, তাহলে দেখো এইখানে এইটার মান p, এইটার মান যদি থিটা হয় এই কোণটার মান 90 মাইনাস থিটা হবে, কারণ পুরো এই যে কোণটা রয়েছে এটা আমার 90 ডিগ্রি হয়। তাহলে এইটা যদি থিটা হয় এইটা হবে আমার 90 মাইনাস থিটা, তাহলে এই দিকে হবে p cos থিটা। উপাংশ পড়ানোর সময় বললাম যে এর cos 90 মাইনাস থিটা হয়, আর এই cos 90 মাইনাস থিটাকেই বলা হয় p sin থিটা। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি ভেক্টরকে তার ভূমি বরাবর বা থিটা বরাবর যদি আমরা উপাংশ বের করি তাহলে p cos থিটা হবে, আর তার লম্ব দিক বরাবর ভাঙলে হবে p sin থিটা। উল্লেখ্য, যদি আমরা এই দুটো ভেক্টরকে যোগ করি তাহলে কিন্তু আমরা p ভেক্টরই পাবো। ঠিক আছে, তো এরপরে আমরা জানবো যে ভেক্টর কত রকমের হয়। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একক ভেক্টর। এইটা নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। দেখো এই একটা ভেক্টর রয়েছে, এই ভেক্টরের যখন আমরা মান প্রকাশ করতে যাচ্ছি তখন সেই মানটা আমরা একটা মাপকাঠি দিয়ে মাপতে চাই। সেই একই রকমভাবে প্রত্যেকটা ইউনিফর্ম অংশ যদি আমরা এখানে এইটাকে মাপতে চাই তাহলে আমরা দেখব 1 2 3 4 5 6 7। তাহলে এই দিক বরাবর যদি একটা একক ভেক্টর আমরা p ক্যাপ ধরি তাহলে আমরা এখানে p ভেক্টর সমান লিখতে পারবো যে 7p ক্যাপ। একক এই যে p ক্যাপ রয়েছে এইটা কি নির্দেশ করে না p ক্যাপের মান
পি ক্যাপের মান 1 হবে এবং এর দিক পি এর দিকের সঙ্গে একই হবে। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যে একক ভেক্টর বলতে কি বোঝায় না কোনো একটা ভেক্টরের দিককে কেবলমাত্র বোঝাবে এবং তার পরম মান 1 হবে, সেই ক্ষেত্রে একে বলা হবে একক ভেক্টর। এরপরে যদি আমরা একটা ভেক্টরকে একাধিক ভেক্টরে ভেঙেছি, একাধিক ভেক্টরকে যদি আবার যোগ করি তাহলে আমরা একটা লব্ধি ভেক্টর পাবো। তো এইখানে ভেক্টরের সংযোজন বা অ্যাডিশন যদি আমরা করতে যাই, অ্যাডিশন বা সংযোজন যদি করতে চাই তাহলে আমরা কি পাবো না পি একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর, এই দুটো ভেক্টরকে আমরা যোগ করলে পাবো আর। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা অলরেডি জেনেছি যে এটা সাধারণ বীজগণিতের মতন 3 যুক্ত 4 করলে 7 হয় না, এখানে -1 থেকে 7 পর্যন্ত যে কোনো মানের উপরে নির্ভর করে। তাহলে কোন কোন ক্ষেত্রের উপর নির্ভর করে সেটা আমরা জানবো। সব থেকে বেশি পরিমাণে যেটার উপর নির্ভর করে সেটা হচ্ছে দিক, আর 2 হচ্ছে এদের মান। এই যে দিক রয়েছে এটা অ্যাকচুয়ালি কি নির্দেশ করে, এটা নির্দেশ করে তাদের মধ্যবর্তী কোণের উপর, অর্থাৎ পি এবং কিউ এর মধ্যবর্তী যে কোণ রয়েছে তার উপরে নির্ভর করে। এই সংযোজন নিয়মকে দুটি সূত্র দ্বারা আমরা সহজে বুঝতে পারবো। এক হচ্ছে ত্রিভুজ সূত্র, আর 2 হচ্ছে সামান্তরিক সূত্র। এই দুটো সূত্রের সাহায্যে আমরা যে কোনো দুটো ভেক্টরকে সহজে যোগ করতে পারবো। কি বলছে এই দুটো সূত্রতে? ত্রিভুজ সূত্র বলছে যে আমরা যদি একটা ত্রিভুজ নেই, এটা একটা ভেক্টরকে নির্দেশ করছে, এটা একটা ভেক্টরকে নির্দেশ করছে। এই দুটো ভেক্টরকে যদি আমরা অ্যাড বা যোগ করতে যাই তাহলে ত্রিভুজের 3 নম্বর বাহু এদের দুজনের লব্ধিকে প্রকাশ করে। এইটা হবে আমার থিটা আর এদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তাহলে ভালো করে দেখা যাক এখানে কি হচ্ছে। এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, যাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এইখানে আলফাকে কেন ধরেছি তার কারণ হচ্ছে ভালো করে দেখো, এ হচ্ছে এই ডাইরেকশনে রয়েছে, বি হচ্ছে এই ডাইরেকশনে রয়েছে, তাহলে এদের মধ্যবর্তী কোণ আলফা। আবার যদি এখানে এ এই দিকে হতো, বি এই দিকে হতো, তখন এদের মধ্যবর্তী কোণ আমরা এইটা ধরতাম। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে সি সমান এটা যে হচ্ছে এইখানে এই সি এর মান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos থিটা সরি cos আলফা, এইটা দিয়ে আমরা বের করব। এবার এই যে সি হচ্ছে, সি এর দিক কোন দিকে হবে? দিক বলতে কি বোঝাচ্ছে, এর সঙ্গে যদি থিটা কোণ করে তাহলে আমরা এখানে লিখতে পারবো tan থিটা সমান b sin আলফা বাই a প্লাস b cos আলফা। এই সূত্রের সাহায্যে আমরা সহজেই a এবং b এই দুটো যোগফল c আমরা বের করে নিতে পারবো। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সূত্র, এই সূত্রের সাহায্যে আমাদেরকে বের করতে হবে। যদি আমরা সামান্তরিক সূত্রের দিকে এগোই তাহলে আমরা দেখতে পাবো যে এক্ষেত্রে এটা a আর এটা b যদি হয়, এদের মধ্যবর্তী যে কর্ণ রয়েছে সেই কর্ণ এদের লব্ধিকে নির্দেশ করে। একটা জিনিস বিষয় দেখো, সামান্তরিকের ক্ষেত্রে এই বি সমান এই বি হয়ে থাকে, আবার এই এ সমান এই এ হয়ে থাকে। যেহেতু এরা সমান এবং সমান্তরাল হয় তাই এইখানে দেখো একেবারে ত্রিভুজের মতনই হয়ে গেল, ত্রিভুজ সূত্রে যেরকম আমরা করেছিলাম।
তো এক্ষেত্রে এ এবং বি এর মধ্যবর্তী কোণ এইটা হচ্ছে আমার আলফা। এখানে দেখো ভালো করে, এই আলফা যখন আমরা এঁকেছিলাম সেটা কোন পাশের আলফা ছিল? এই আলফা ছিল। তো সেই জন্য এবং এইটা ছিল আমাদের থিটা। সুতরাং এখানে ভালো করে খেয়াল রাখতে হবে যে আমাদের এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত হচ্ছে, এবং সেই কোণকে ব্যবহার করে তার cos আলফা গুণ করে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos আলফা, এইখান থেকে আমরা সহজে এটা বের করতে পারবো। এর সাহায্যে আমরা ভেক্টরের মান বের করতে পারবো। ঠিক আছে বন্ধুরা, পরের ক্লাসে আমরা জানবো কিভাবে ভেক্টরকে গুণ করা হয় এবং এই ভেক্টর চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রবলেমগুলো আছে সেগুলোকে কত সহজে সমাধান করা যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।